আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। বাংলাদেশে জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। সেজন্য শেখ হাসিনা সরকারের উপর তারা চাপও দিয়েছিল। পুলিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দানকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও এসেছিল। কিন্তু ভারতের অব্যাহত চাপের কারণে শেখ হাসিনার ব্যাপারে অবস্থান নমনীয় করেছিল ওয়াশিংটন। ভারত যুক্তরাষ্ট্রকে বলেছিল, নয়াদিল্লিকে মিত্র বিবেচনা করলে তাদের স্বার্থগুলোকে ওয়াশিংটনের অবশ্যই বিবেচনা করতে হবে। শুধু তাই নয়, পশ্চিমা অন্যান্য দেশগুলোতেও ভারতীয়রা ব্যাপক লবিং করেছিল। বিএনপি জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশ আরেকটি আফগানিস্তান হবে বলেও পশ্চিমাদের বুঝিয়েছিল তারা। ওয়াশিংটন পোস্ট অবলম্বনে হায়দার সাইফের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের বছরখানেক আগেই তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে দেন দরবার শুরু করেছিল ভারত। তাদের দাবি ছিল যুক্তরাষ্ট্র যাতে হাসিনার ব্যাপারে বেশি কঠোর না হয়। গত জানুয়ারি নির্বাচনের আগে বিরোধী শিবিরের হাজার হাজার নেতাকর্মী ও সমালোচকদের জেলে ঢুকিয়েছিলেন হাসিনা। মার্কিন কূটনীতিকরা তখন প্রকাশ্যেই হাসিনার কড়া সমালোচনা করেছিলেন। হাসিনার আদেশে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে হাসিনার এক পুলিশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাইডেন প্রশাসন। যেসব বাংলাদেশি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত, তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ারও হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভারতীয় কর্মকর্তারা তখন যুক্তরাষ্ট্রের সাথে ধারাবাহিক অনেকগুলো বৈঠক করেছে। তাদের দাবি ছিল যুক্তরাষ্ট্র যাতে গণতন্ত্র কেন্দ্রিক কথাবার্তার মাত্রা কমায়। ভারতীয় কর্মকর্তারা বলেছিল, বিরোধীরা যদি বাংলাদেশে অবাধ নির্বাচনে ক্ষমতা অর্জন করতে পারে তাহলে সেখানে ইসলামী গোষ্ঠীগুলোর বিস্তার ঘটবে, যেটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। পরিচয় না প্রকাশের শর্তে ভারত সরকারের এক উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে বলেন, যুক্তরাষ্ট্রকে তারা বলেছেন, আপনারা গণতন্ত্রের জায়গা থেকে কথা বলছেন, কিন্তু আমাদের শঙ্কা আরও মারাত্মক। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। তিনি জানান, আমেরিকার সাথে অনেক কথাবার্তা হয়েছে। সেখানে আমরা বলেছি, এটা আমাদের খুবই বড় উদ্বেগের কারণ। আমাদের এখানে যদি কৌশলগত বোঝাপড়া না থাকে তাহলে তোমরা আমাদেরকে কৌশলগত অংশীদার বলতে পারো না। শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন হাসিনা প্রশাসনের ব্যাপারে সমালোচনার তীব্রতা অনেকটাই কমিয়ে আনে। নিষেধাজ্ঞার হুমকিও পরে আর দেয়া হয়নি। বাংলাদেশের অনেকেই এতে হতাশ হয়েছিলেন। মার্কিন কর্মকর্তারা অবশ্য বলেছেন, তারা হিসেব কষে সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে ভারতের চাপের কোনো বিষয় ছিল না। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ উপেক্ষা করে যখন হাসিনার বাসভবনের দিকে যেতে শুরু করল, তখন ভারতে পালাতে বাধ্য হলেন শেখ হাসিনা। নয়াদিল্লি আর ওয়াশিংটন উভয়ই এখন বাধ্য হয়ে হিসেব কষতে বসেছে বাংলাদেশের ব্যাপারে কি কি ভুল করেছে তারা। কূটনৈতিক সংবেদনশীলতার কারণে মার্কিন কর্মকর্তারাও এই বিষয়ে পরিচয় প্রকাশ করে কথা বলতে চাননি। পরিচয় গোপনের শর্তে তারা বলেছেন, বাংলাদেশ নিয়ে সবসময় ভারসাম্যের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। বাস্তব পরিস্থিতি অনেক সময় জটিল হয়ে ওঠে, তখন এমনভাবে অংশীদারদের সাথে কাজ করতে হয় যাতে সেটা মার্কিন জনগণের ইচ্ছার বিপরীতে না যায়। জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের সাথে কি আচরণ করা হবে সেই প্রশ্নে মার্কিন সরকারের ভেতরে একটা বিভাজন তৈরি হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনেকে চেয়েছিলেন হাসিনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এদের মধ্যে তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন, কারণ প্রেসিডেন্ট জো বাইডেন তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গণতন্ত্রকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। হাস এখন অবসরে গেছেন এবং এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। অন্য মার্কিন কর্মকর্তারা বলেছেন, হাসিনাকে আরও দূরে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্র কিছু অর্জন করতে পারবে না। মার্কিন কূটনীতিকদের নিরাপত্তাও এতে ঝুঁকিতে পড়বে, কারণ হাসিনার অনুগতরা এমনকি পিটার হাসকেও হুমকি দিয়েছিল। হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ভারতকে অসন্তুষ্ট করার নেতিবাচক দিক নিয়েও কথা বলেছিলেন। ভারত ততদিনে যুক্তরাষ্ট্রের কাছে ধারাবাহিকভাবে আর্জি জানিয়েছে যাতে হাসিনার উপর চাপ কমানো হয়।
নভেম্বরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে বৈঠক করেন, সেখানেও এই দাবি জানানো হয়। একই বছর শরতের সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ওয়াশিংটন সফর করেছিলেন। সেখানেও তিনি এই বিষয়ে কথা বলেছিলেন বলে কিছু সূত্র জানিয়েছে। ওই মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপারে একদিকে যেমন সেটা রক্ষার চেষ্টা ছিল, তেমনি আবার বাস্তব পরিস্থিতিও তাদেরকে বিবেচনায় নিতে হয়েছে। কারণ বাংলাদেশের পরিস্থিতি ছিল জটিল এবং সেখানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নানা স্বার্থ রয়েছে। অন্য সব জায়গার মতো সেখানেও প্রশাসনের সাথে গঠনমূলক পথে বিনিময় করতে হয়েছে। তাই আমাদের নীতি ছিল দুটোর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা। বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন তা ভারতকেও তাদের অবস্থান নিয়ে ভাবতে বাধ্য করছে। এমনিতে প্রায় এক দশক ধরে ভারত হাসিনার উপরে এককভাবে নির্ভর করেছে। হাসিনা যতই স্বৈরাচারী এবং অজনপ্রিয় হয়ে উঠুক না কেন, যুক্তরাষ্ট্রের জন্য এখানে একটা দ্বিধা তৈরি হয়েছিল। চীনের মোকাবেলায় ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে বাইডেন প্রশাসন আবারও দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতকে আগ্রাসী জাতীয়তাবাদী হিসেবে দেখতে শুরু করেছে। জানুয়ারিতে হাসিনা যখন বিতর্কিত নির্বাচনে জয় দাবি করেন, তখন বিরোধী দলীয় নেতাকর্মীদের অনেকেই ছিল কারাগারে, অনেকেই ছিল লুকিয়ে। অথচ ভারতীয় কর্মকর্তারা নির্বাচনকে স্বাগত জানিয়েছিল। প্রতিবাদে বাংলাদেশের বিরোধী পক্ষগুলো ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়। গত বছর মালদ্বীপে ভারত বিরোধী প্রচারণা চালিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। শ্রীলঙ্কাতেও ভারত বিরোধী মনোভাব বেড়ে গেছে। নির্বাচনী প্রচারণায় মোদি দাবি করেছিলেন যে তার বিরোধী পক্ষ ভারতের বৈধ অঞ্চলকে সস্তায় শ্রীলঙ্কার কাছে তুলে দিয়েছে। তার এই মন্তব্য শ্রীলঙ্কায় ভারত বিরোধিতা উস্কে দেয়। ঢাকায় মার্কিন দূতাবাসে ডেপুটি প্রধান হিসেবে একসময় কর্মরত ছিলেন জন ড্যানিলো উইচ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছে এবং এই অঞ্চলে তাদের ইচ্ছা মেনে চলার একটা ধারা চালু হয়েছে। বাংলাদেশে এই বিষয়টা সবচেয়ে বেশি দৃশ্যমান, কিন্তু এখানে 1979 সালের ইরানের মতো একটা ঝুঁকি রয়ে গেছে। তুমি যদি স্বৈরাচারের সাথে মানিয়ে চলো আর ওই স্বৈরাচারের যদি পতন হয়, তাহলে তুমি দূরে ছিটকে পড়বে। ড্যানিলো উইচ আরও বলেন, নয়াদিল্লি আর ওয়াশিংটনকে বিনয়ের সাথে স্বীকার করতে হবে বাংলাদেশকে তারা বুঝতে পারেননি। বাংলাদেশের জনগণ আর তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে তারা দাঁড়াতে পারেননি। যুক্তরাষ্ট্র যে ভারতীয় লবিংয়ে প্রভাবিত হয়েছে, মার্কিন কর্মকর্তারা সেটা স্বীকার করতে চান না। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে নির্বাচনের আগে সহিংসতা কমানোর চেষ্টা করেছিলেন এবং নির্বাচনকে উৎসাহিত করেছিলেন ব্লিংকেন। তিনি দাবি করেন, হাসিনা আর বিরোধী নেতারা উভয়ই স্বীকার করেছে ব্লিংকেনের চেষ্টায় সহিংসতা কমেছিল, কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু কোনোটাই হয়নি। নির্বাচনের পর কেউ কেউ যুক্তরাষ্ট্রকে দোষেছিল কেন তারা বাংলাদেশের উপর আরও নিষেধাজ্ঞা দেয়নি। এজন্য তারা মার্কিনীদের উপর ভারতীয় প্রভাবকে দায়ী করেছিল। কয়েক সপ্তাহের জনবিক্ষোভে কয়েকশো মানুষ নিহত হওয়ার পর হাসিনার পতন হয়েছে। ভারতীয়রা এখন প্রকাশ্যে তাদের বয়ান বদলে ফেলেছে, যেই ক্ষমতায় আসুক তার সাথে কাজ করার আগ্রহ জানিয়েছে। মোদি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছেন, যদিও হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছেন ডক্টর ইউনুস। দেশে স্থিতিশীলতা ফিরে আসলে নতুন অবাধ এবং মুক্ত নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মার্কিন প্রতিরক্ষা দফতরও ইউনুসকে স্বাগত জানিয়েছে। মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় বাংলাদেশের জনগণ তাদের ভবিষ্যৎ সরকার নির্ধারণ করছে। যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য পশ্চিমা দেশগুলোরও কান ভারী করেছে ভারত। তারা বলেছে, বিএনপি ক্ষমতায় আসলে কী ধরনের বিপদ তৈরি হবে। পশ্চিমের মার্কিন মিত্র একটি দেশের এক কর্মকর্তা বলেন, ভারতের এই প্রচারণা ছিল খুবই তীব্র মাত্রায়। তারা পশ্চিমা সরকারগুলোকে বলেছেন, বাংলাদেশ আরেকটি আফগানিস্তান হয়ে যাবে। বিএনপি দেশকে অস্থিরতা, সহিংসতা আর সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাবে।
সম্প্রতি ভারতীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জামাতে ইসলামের শক্তি বাড়তে পারে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার মাত্রা বেড়েছে বলেও ভারতীয় মিডিয়াগুলো প্রচার শুরু করেছে। অবশ্য অনুসন্ধানে দেখা গেছে এদের অধিকাংশই মিথ্যা প্রচারণা। দ্রুত নির্বাচন হয়ে গেলে বিএনপির জেতার সম্ভাবনা রয়েছে। বিএনপি নেতারা বলছেন, ভারতের সাথে সম্পর্ক মেরামতের জন্য যোগাযোগ বাড়িয়েছেন তারা। ভারত যদি হাসিনাকে সমর্থন দেয়া বন্ধ করে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে হিন্দুরাও নিরাপদে থাকবে বলে জানিয়েছেন তারা। ঘনিষ্ঠ মিত্র হারানোর ধকল ভারত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি বলয়ে এবং মিডিয়াতে প্রচারণা চলছে যে ওয়াশিংটনই হাসিনার পতন নাটক সাজিয়েছে। মার্কিন কর্মকর্তারা কড়া ভাষায় এই দাবি নাকচ করেছেন। তবে নয়াদিল্লির অনেকে এটাও বলছেন, এত দীর্ঘ সময় একজন স্বৈরাচারকে পৃষ্ঠপোষকতা দেওয়ার দায় আসলে ভারতের। ভারতের সাবেক একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, কাগজে কলমে হয়তো হাসিনাকে সমর্থন দেওয়ার পক্ষে অনেক কিছুই বলা সম্ভব, কিন্তু নয়াদিল্লি মাঠের বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে। সাবেক এই কর্মকর্তা বলেন, ঢাকা থেকে যারাই এসেছেন তাদের সবাই বলেছেন ভারত বিরোধী মনোভাব সেখানে চরম পর্যায়ে চলে গেছে। তারপরও ভারত মনে করেছে প্রশাসন সহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর হাসিনার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ভারত মনে করেছে সরকারকে অস্থিতিশীল করার একাধিক চেষ্টা যেহেতু ব্যর্থ হয়েছে, হাসিনা তাই আবারও পরিস্থিতি সামাল দিতে পারবে। সত্য হলো, বড় ধরনের বিস্ফোরণের জন্য সলতেতে শুধু একটু আগুন ধরানোই বাকি ছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।